স্বাগত ১ ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি সঞ্চারী মজিতমা। শুরুতে জানাবো শিরোনামগুলো। রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের 2 দফা সংঘর্ষ, অন্তত অর্ধশত আহত। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, যদিও তিনি স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করছিলেন বলছেন তথ্যমন্ত্রী। তিন মাসে 23,500 শিশু যৌন নিপীড়নের শিকার, সিআইডিকে মার্কিন সংস্থা এনসিএমইসির তথ্য। বেপরোয়া গতি ও নাজুক হেলমেটে মোটরসাইকেলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি। গত 6 মাসে দুর্ঘটনার রোগী ভর্তি বেড়েছে 65%। করোনা টিকাদানে প্রবীণদের জন্য স্পট রেজিস্ট্রেশনের চিন্তা, তৃণমূলে উপস্থিতি বাড়াতে পদক্ষেপের পরিকল্পনা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের 2 দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন। এ সময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করছে বিএনপি ও পুলিশ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির এই প্রতিবাদ সভা। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য শেষ হওয়ার পরপরই পুলিশ এসে সমাবেশকারীদের সড়ক থেকে তুলে দেয়। তখনই বাধে সংঘর্ষ। বিএনপির দাবি, পুলিশ ইচ্ছাকৃতভাবে শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। বিএনপির গণতান্ত্রিক অধিকারে আঘাত করা হয়েছে। পুলিশ এসে এই শান্তিপূর্ণ সমাবেশের উপরে হামলা করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা বিশ্বাস নিয়ে এই সমাবেশগুলো করি যে আমাদের ন্যূনতম যে আমাদের কথা বলার অধিকার, সেই কথা বলার অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। তবে পুলিশ বলছে, এত মানুষের সমাগম রাস্তায় যান চলাচলে সমস্যা হচ্ছিল। যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির শঙ্কা থেকেই বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বারবার অনুরোধ করেছি যে আপনারা একটা রুট হলেও যান চলাচলের সুযোগ রাখেন। যখনই আমরা অনুরোধ করার চেষ্টা করেছি, তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুলিশের উপরে হামলা করার চেষ্টা করেছে। তখন আমরা তাদের হামলাটা প্রতিহত করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন, এর বেশি কিছু এখানে হয়নি। পুলিশের লাঠিপেটায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছে বিএনপি। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের রাষ্ট্রীয় বীরুত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, যদিও তিনি স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী দাবি করেন, জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে কাজ করেছেন, স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন, তাদেরকে নানা সুযোগ সুবিধা দিয়ে দেশ ত্যাগে সহযোগিতা করেছেন। তিনি আরও বলেন, স্বাধীনতার পর পাকিস্তানের সেনা কর্মকর্তারা জিয়াউর রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছিলেন। জিয়াউর রহমানের সনদ বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার শ্রদ্ধাপরায়ণে যে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছেন, সেটি প্রমাণিত মোটামুটি, এবং তার কাছে পাকিস্তানের সেনাবাহিনীর তৎকালীন অফিসার চিঠি লিখেছিল তার ভূমিকার প্রশংসা করে। আগামীকাল চতুর্থ ধাপের 56টি পৌরসভার নির্বাচন সকাল 8টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এদিকে অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচনী কর্মকর্তারা। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার, বক্স সহ নির্বাচনী সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল। এই ধাপে 26টি পৌরসভায় ব্যালটে এবং 30টিতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। 3 মাসে 23,500 শিশুকে যৌন নিপীড়নের তথ্য প্রমাণ সিআইডিকে দিয়েছে মার্কিন সংস্থা এনসিএমইসি। এরই মধ্যে 100 ঘটনার তদন্ত চলছে। গ্রেপ্তার হয়েছেন 2 ঘটনায় অভিযুক্তরা।
গোয়েন্দারা বলছেন, শিশু যৌন নিপীড়ন এর ভিডিও ধারণ, ছড়ানো বা সংরক্ষণ করলেই বিশেষ প্রযুক্তিতে চলে যাবে সংস্থাটির কাছে, আর সেই তথ্য প্রমাণ তারা পাঠাবে সিআইডির কাছে। রাজধানীর তুরাগে 2020 সালের আগস্টে যৌন নির্যাতনের শিকার হয় 11 বছরের এক কন্যা শিশু। বেড়াতে এলে ঘুমন্ত অবস্থায় তাকে নিপীড়ন করে ফুফা, আর সে দৃশ্য মোবাইলে ধারণ করেন ফুফু। সেই ভিডিও গুগলের মাধ্যমে যায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন NCMECর কাছে। তারা সেটি পাঠায় সিআইডির কাছে। পরে 29 ডিসেম্বর গ্রেপ্তার হয় সেই দম্পতি। বরিশালে 2019 সালে এক ছেলে শিশুকে যৌন নিপীড়ন করে সে ভিডিও নিজের ফোনে রাখে এক তরুণ। একইভাবে প্রায় দেড় বছর পর গ্রেপ্তার হয় অভিযুক্ত। সিআইডি জানাচ্ছে, শিশু নিপীড়ন বা পর্নোগ্রাফি বন্ধে কাজ করে NCMEC। বিশেষ প্রযুক্তির মাধ্যমে তারা নজর রাখে ফেসবুক, গুগল, ইমো, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশে হওয়া অপরাধের তথ্য পেতে তাদের সঙ্গে সিআইডির চুক্তি হয়েছে গত নভেম্বরে। চাইল্ডদের দিয়ে যারা অ্যাবিউজ করে অথবা এই ধরনের ব্যবসা করবে অথবা নিকটাত্মীয় যারা নিগৃহীত হবে, এবং তাদের কাছে মেসেজ হলো যে এটা কিন্তু আপনার NCMECর কাছে ধরা পড়বে, এবং ধরা পড়ার পরে আমাদের কাছে তথ্য আসলে আমরা আপনাকে ধরতে পারবো। গত 3 মাসে 23,500 নিপীড়নের তথ্য সিআইডিকে দিয়েছে সংস্থাটি, যেগুলোর 100টির মতো ঘটনার তদন্ত চলছে। যেগুলা আমরা মনে করতেছি যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, অথবা এগুলোর সাথে অভিযান করা দরকার, অপারেশন করে এই ক্রিমিনালটাকে ধরা দরকার, এই টাইপের আমরা আবার কিছু স্ক্রুটিনাইজ করি। সিআইডি 23,500 কন্টেন্টের মাত্র 2টির সুরাহা করতে পেরেছে উল্লেখ করে অপরাধ বিশ্লেষকেরা বলছেন, এসব ঘটনা তদন্তে প্রযুক্তি সক্ষমতা থাকা, পর্যাপ্ত লোকবল দিয়ে আলাদা ইউনিট গঠন করতে হবে। নারী শিশুদেরকে এই যে সহিংসতা, তারপর পর্নোগ্রাফি, এটা থেকে সুরক্ষা দেওয়ার জন্য যে সক্ষমতা এবং যে অবকাঠামো, লজিস্টিক, যে স্টাফ দরকার, সেটা আমাদের নাই, এবং সরকারের তরফে সেইটাকে প্রায়োরিটাইজ করা উচিত। অনেক পরিবার জেনেও যৌন নিপীড়নের ঘটনা আড়াল করেন, তাই এমন ঘটনা বন্ধে তাদের আরও সতর্ক থাকতে বলছেন বিশ্লেষকেরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেপরোয়া গতি ও নাজুক হেলমেটের কারণে মোটরসাইকেল চালকদের ঝুঁকি বাড়ছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের তথ্য বলছে, গত 6 মাসে দুর্ঘটনার শিকার রোগী ভর্তি প্রায় 65% বেড়েছে। এদিকে হেলমেটের মান নির্ধারণে দায়িত্বে থাকা BSTI এখনো কোনো ল্যাবই করতে পারেনি। 4 জানুয়ারি পান্থপথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অসহ্য যন্ত্রণায় দিন কাটাচ্ছেন ফারুক হোসেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বলে পরিবারও পড়েছে মহাসংকটে। আমি তো ফ্যামিলির বড় ছেলে, সবাই আমাকে বলে আমি টেনশন করতে না, কিন্তু টেনশনটা আমার মাথার ভিতর অটোমেটিকলি চলে আসতেছে। আমার বোর্ডা অন্তঃসত্ত্বা 5 মাসের, এখন পর্যন্ত আমি যে আমার বোর্ডের একটা ভালো ডাক্তার দেখাবো, সেই টাকাটা পর্যন্ত আমার কাছে নাই। আমি নিজের চিকিৎসা করতে পারতেছি না, আমি কেমনে আমার ওয়াইফকে ডাক্তার দেখাবো। ফারুকের মতো অনেকেই এমন দুঃসহ দিন কাটাচ্ছেন এই হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার রোগী বাড়ছে। বাইক অ্যাক্সিডেন্টের সংখ্যা যদি বলা হয় যে এই যে শতাংশ পেশেন্টগুলো এখানে ভর্তি হচ্ছে বা আসে চিকিৎসার জন্য, তার ভিতরেও ম্যাক্সিমাম ধরেন ইটস অ্যাবাউট 60%, 65% পেশেন্ট যেগুলো বাইক অ্যাক্সিডেন্টের হয়। এবং দেখা যাচ্ছে যে আগের থেকে এখনকার বাইক অ্যাক্সিডেন্টের প্যাটার্নও ডিফারেন্ট। তারপর সচেতনতা নেই চালকদের। বেপরোয়া গতির পাশাপাশি ব্যবহার করছেন মানহীন হেলমেট। এটি কতটা কার্যকর প্রশ্ন ছিল চালক ও যাত্রীর কাছে। এটা ফুল সেফটি না, তবে এখন বাধ্য হয়ে পড়তে হচ্ছে। না, এই হেলমেটে কোনো কার্যকর হয় না, এটা শুধু পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য। ওই হেলমেটও বাঁচাতে পারবে না, যদি অ্যাক্সিডেন্ট হয় ওরকম হেলমেট বাঁচাতে পারবে না। হেলমেটের মানদণ্ড নির্ধারণের দায়িত্ব কাগজ কলমে BSTI ও BRTA, তবে এ কাজে এখনো কোনো ল্যাবই করতে পারেনি তারা। মানটা আমরা করে ফেলতে পারছি, টেস্ট করার জন্য যে একদম ফ্যাসিলিটি পুরোটা আমাদের কাছে নাই এখন, কিন্তু আমরা হাতে নিয়ে ফেলছি, এটা আমরা করে ফেলবো তাড়াতাড়ি। এর মধ্যে আমরা ইচ্ছা করলে এখন আমরা ওদেরকে লাইসেন্স দিতে পারি, আমরা আউটসোর্সিং থেকে টেস্ট করায় নিতে পারবো। দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতন হওয়ার পাশাপাশি কর্তৃপক্ষকেও আরও দায়িত্বশীল হতে বলছেন বিশেষজ্ঞরা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদীর রায়পুরা রাধাগঞ্জে আরিয়াল খাঁ নদের ওপর সেতু না থাকায় দুর্ভোগে 12 লাখ মানুষ। বাসে সাঁকো ও নৌকায় পার হতে গিয়ে ঘটছে দুর্ঘটনা।
স্থানীয়রা দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়ন হচ্ছে না। রায়পুরার আদিয়াবাদ এবং শিবপুরের যশোর ও বাঘাব ইউনিয়নবাসীর জন্য রাধাগঞ্জ বাজার সহ অন্যান্য জায়গায় যাতায়াতের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো। বর্ষায় পানি বাড়লে আড়িয়াল খাঁ নদ পার হতে হয় নৌকায় করে। নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। এছাড়া রোগী হাসপাতালে নেওয়া এবং স্কুল কলেজে যাওয়া আসায় প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থীরা। এই ব্রিজ হইলে মনে করেন সৈকারচর, নয়াচর, মাখাল্লা এই অঞ্চলের মানুষ সব কাঁচামাল নিয়ে আইতে পারবো, সুখ সুবিধা হইব, আমরা কোনো দইব। পরীক্ষা নিরীক্ষা হয়েছে, খালি আশ্বাস দিয়ে আইতেছে হবে হবে, টেন্ডারও হয়েছে করে শুনি, আর কাজ হয় না। 3 মহিলা আমরা পয়রা গেছি পানির মধ্যে। এই যে ব্রিজটা লাগে আমরা কষ্ট, ব্রিজটা হইলে আমরা নয়াচরের উন্নত হইলে। মাটি পরীক্ষা এবং প্রাথমিক জরিপের কথা জানিয়ে এলজিইডি বলছে আড়িয়াল খাঁ নদ বি ক্যাটাগরির হওয়ায় নকশা হতে হবে আন্তর্জাতিক মানের। কাজটি সময় সাপেক্ষ হলেও সেতু নির্মাণ হবে। এক হচ্ছে ডোনার আর এক হচ্ছে আপনার ডিজাইন। যেহেতু এটা বি ক্যাটাগরি নদী, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ডিজাইন করতে হবে এবং আশা করা যায় অতি দ্রুতই আমরা কাজটা শুরু করতে পারবো আর কি। সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। কেবল আশ্বাস নয়, যত দ্রুত সম্ভব সেতুর বাস্তবায়ন দেখতে চান তারা। এটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাঘের শেষেও পরিযায়ী পাখির আনাগোনায় মুখর মাগুরার বাওড়গুলো। বাড়িহাঁস, সারস, জলডুবুরি সহ নানা প্রজাতির পরিযায়ী পাখি দেখতে প্রতিদিনই স্থানীয় পর্যটকরা ভিড় করেন বাওড়গুলোতে। প্রতি বছর শীতের শুরুতেই হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসে পরিযায়ী পাখির ঝাঁক। মাগুরার বিভিন্ন বাউড়েও দেখা মেলে তেমনই নানা রঙের পরিযায়ী পাখির। বিশেষ করে মোহাম্মদপুর উপজেলার ঘোপ বাউড় ও ইছামতি বাউড়ে পুরো শীতকাল জুড়েই ঝাঁকে ঝাঁকে থাকে অতিথি পাখির আনাগোনা। আমাদের এখানে যে পাখিগুলো আসে বাউড়ে, বিদেশি পাখিগুলো দেখতে আমাদের খুব ভালো লাগে এবং আমরা প্রত্যেকদিন দেখতে আসি। প্রতি বছর এখানে পাখি আসে, আমরা পাখি দেখতে আসি। এখানে বালিহাঁস, সারস পাখি, দেশীয় পাখির সাথে এই পাখিগুলো অনেক সুন্দর লাগে। পাখিদের প্রতি স্থানীয়দের ভালোবাসার বিপরীতে রয়েছে শিকারীদের উৎপাতও। কখনো ফাঁদ পেতে, কখনো গুলি করে হত্যা করা হয় এসব অতিথি পাখি। সময়ের সাথে সাথে তাই কমছে অতিথি পাখির সংখ্যাও। আসুন আমরা সবাই চেষ্টা করব আমাদের অতিথি পাখি সহ দেশীয় যেসব পাখি আছে সব পাখিগুলোকে সযত্নে রাখবো, হত্যাগুলোকে বন্ধ করব। এইভাবে অতিথি পাখিগুলো আসে, অনেকেই আসে চুরি করে মারে, এগুলো মারা বন্ধ করাই বেটার। পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে, আমাদের দেশের একটা সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পাখি শিকার বন্ধে সুনির্দিষ্ট আইন থাকলেও এ যথাযথ প্রয়োগ না থাকায় বাড়ছে শিকারীদের দৌরাত্ম্য। তবে পরিযায়ী পাখি রক্ষায় নজরদারি রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। বৈধ অস্ত্রটি পাখি শিকারের জন্য ব্যবহার করেছে, তো সেক্ষেত্রে তার বিরুদ্ধে দুটো ব্যবস্থা তাৎক্ষণিক হবে। এক নম্বর লাইসেন্স তাৎক্ষণিক বাতিল, অস্ত্রটা তখন বাজেয়াপ্ত হবে এবং তার নামে এই যে পাখি শিকার, যে জীববৈচিত্র্য রক্ষার যে পাখি শিকার, এটা একটা অফেন্স, সেই অফেন্স অনুযায়ী তাদের ব্যবস্থা হবে। শীতের শুরুতে আসা পরিযায়ী পাখিরা সাধারণত মার্চের মাঝামাঝি ফিরে যায় নিজ বাসভূমে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রবীণদের করোনা টিকা নিতে স্পট রেজিস্ট্রেশনের বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন শেষে কথা জানান তিনি। স্বাস্থ্য সচিব বলেন, সারা দেশের টিকা কর্মসূচিতে কোনো সমস্যা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মানুষ এখন স্বতঃস্ফূর্তভাবে টিকা দিতে যাচ্ছেন, এ কারণে ভিড়ও বাড়ছে প্রতিদিন। করোনার অ্যান্টিবডি প্রসঙ্গে বলেন, অ্যান্টিবডি তৈরি হতে 4 সপ্তাহ সময়ের প্রয়োজন হয়। দেশে টিকা গ্রহণের এই সময় পার হওয়ার পর অ্যান্টিবডি তৈরির বিষয়টি ভালোভাবে জানা যাবে বলেও জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। তিনি বলেন, 35 লাখ টিকা গ্রহণের পর শহর ও গ্রামের টিকা গ্রহীতার আলাদা পরিসংখ্যান করা হবে। তখন গ্রামের লোকের উপস্থিতি কম হলে আগ্রহ বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হবে। এখন দেখছি যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং এই যে প্রত্যেকটি জায়গাতে একবারে আমার মনে হয় যে ভিড় করে ফেলছে। এর মানে কি? এর মানে হলো খুব মানুষ
আগ্রহের সাথে রেজিস্ট্রেশন করছে এবং SMS পেয়েই তারা আসছে। আজকেও দেখলাম আমাদের স্যাররা বললেন রাজধানীতে চলছে ষষ্ঠ দিনের মতো টিকাদান কর্মসূচি। টিকাদান কর্মসূচির আরও বিস্তারিত খবর জানাতে এবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, টিকা গ্রহণ কর্মসূচির ষষ্ঠ দিনে প্রথমে জানতে চাই যে আজকে মোট উপস্থিতি কতজন ছিল, যেহেতু সকাল 10টা থেকে শুরু হয় কার্যক্রম, 2:30টায় শেষ হবে, এবং কোন বয়সের লোকেরা বেশি টিকা নিয়েছেন আজকে? আসুন আরে ভাই। হ্যাঁ, যেমনটি বলছিলেন যে আগে থেকে যারা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছিলেন শুধুমাত্র তারাই কিন্তু এখানে টিকা নিতে আসছেন, আর যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আজকে নির্ধারিত তাদের জন্য কেন্দ্র দেয়া হয়নি, তারা কিন্তু এসে ফেরত যাচ্ছেন। কারণ হলো এখানে বলা হয়েছে যে তারিখ নির্দিষ্ট করে দেয়া হবে এবং কেন্দ্র নির্দিষ্ট করে দেয়া হবে, তাদেরই কিন্তু শুধুমাত্র এখানে টিকা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে সকাল থেকে শুরু হয়ে 2:30টা পর্যন্ত এখন কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। আমি যদি বলি যে অন্য দিনের চেয়ে আজকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রে একটু টিকাটা কম হয়েছে, 1250 মতো এখানে টিকা দেওয়া হয়েছে। 1 নম্বর বুথে 190, 2 নম্বর বুথে 119, 3 নম্বর বুথে 178 সহ এরকম 1250 মতো দেওয়া হয়েছে। এখানকার পরিচালকের সাথে আমরা কথা বলেছিলাম, পরিচালক বলেছে যে অন্য দিন যেমন 1834 বা তৃতীয় দিনে ছিল হলো 1497, এই দিনগুলোর চেয়ে আজকে একটু কম হয়েছে, কারণ এখানে স্পট রেজিস্ট্রেশনের যে একটা সুবিধা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আপনাকে দেখাতে চাই একদমই এখানকার যে স্বাস্থ্যকর্মীরা আছে তারা শেষ মুহূর্তে, আপনি জানেন যে একটি ভায়েলে 10টি ডোজ থাকে, তারাও অপেক্ষা করছেন যে আর 3-4 জন বা 5 জন আসলে তাদের শেষ যে ডোজটা সেটা সম্পন্ন করবেন। এখানে 1 নম্বর বুথেই এখন শুধুমাত্র এই যারা আগত তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। অন্য বুথগুলো কিন্তু পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ হলো যে আপনাকে যেমনটি বলছিলাম যে তারা যে ভাইলটা খুলছেন সেখানে 10টি ডোজ দেওয়ার মতো পরিস্থিতি হবে। সেক্ষেত্রে এখানে 2টি মাত্র 1 নম্বর এবং 2 নম্বর বুথ এখন খোলা রাখা হয়েছে, অন্য 6টি বুথ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে যেমনটি বলা হয়েছিল যে এখানকার স্পট রেজিস্ট্রেশনে অনেকেই আমাদের কাছে অভিযোগ করেছেন যে এখানে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে অনেক বয়োবৃদ্ধ এসেছিলেন, যারা চেষ্টা করেছিলেন যে তারা এখানে সেই রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবেন এবং টিকাটা নিতে পারবেন, কিন্তু সেই সুবিধা তারা পাচ্ছে না। তারা আমাদেরকে অভিযোগ করেছেন যে তারা আসলে মোবাইলে গিয়ে বা কম্পিউটারে বসে যে এখানে তারা নিজেরা নিবন্ধন করবেন সেটা তারা পারেন না, এবং তারা একটি আবেদন জানিয়েছেন যে সরকারের বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বুথ রাখা উচিত, কারণ যারা এই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করতে পারবেন না শুধু তারা যেন, তাদের জন্য যেন একটা জায়গা রাখা হয় এবং তারা এখানে নিবন্ধন করবে এবং 2 দিন 3 দিন বা 5 দিন পরে সেখানে তাদের টিকা দেওয়া হোক, কিন্তু নিবন্ধনটা যেন তারা করতে পারে। এই ছিল এখানকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সবশেষ টিকাদান পরিস্থিতি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে টিকাদান কর্মসূচির ষষ্ঠ দিনের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। 9 বছরের মধ্যে সর্বোচ্চ দামে ভোজ্য তেল বিক্রি, লাগামহীন বাজার কবে নিয়ন্ত্রণে আসবে জানে না মন্ত্রণালয়। রাজধানী শাহবাগে 35 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি জানান আটকদের কাছ থেকে 2,50,000 টাকা উদ্ধার করা হয়েছে। গত 7 ফেব্রুয়ারি রাতে TNT এক্সচেঞ্জের পাশে শহীদুল ইসলামের কাছ থেকে 35 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়েরের পর রাজধানী সহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হয়। টাকা ছাড়াও তাদের কাছ থেকে 2টি চাপাতি, 2টি চাকু, একটি হাতুড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ওই ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করেছে। তদন্ত শুরু করার পরপরই আমরা ছিনতাইকারীদেরকে আমরা চিনতে পারি এবং এটা একটি বড় গ্রুপ। আমরা এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের নিকট হতে আমরা 2টি চাকু, একটি এন্টি কাটার, একটি হাতুড়ি, লুণ্ঠিত 2,50,000 এবং ব্যবহৃত চাপাতি উদ্ধার করেছি। তো ছিনতাই রাজধানীর মুগদার মান্ডায় কিশোর হাসান হত্যা মামলার প্রধান আসামি বিলাল সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোর গ্যাংয়ের মধ্যে দুই পক্ষের দ্বন্দ্বসহ সিনিয়র জুনিয়রের মধ্যে বিবাদের জেরে হাসানকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। হত্যার পর 12 থেকে 13 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মান্ডার লাটকা ফকিরের গলিতে এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার হয় কিশোর হাসান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনায় শুক্রবার মাঝরাতে মুগদা থানায় 7 জনের নাম দিয়ে ও অজ্ঞাত সহ মোট 12 থেকে 13 জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের বাবা আশরাফুল ইসলাম। এজাহারে বলা হয়, পূর্ববিরোধ মেটানোর কথা বলে কয়েকজন হাসানকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। একই দাবি হাসানের বন্ধুদেরও। মারার পর দৌড়ে আসতেছে, আসার পর আমার বলতে সাগর ধর আমার এইখান দিয়ে ফাঁকা হইছে। আমার শরীরে চাদরও ছিল, চাদরটা গলার পেঁচে পরিষ্কার উঠেছে। সিনিয়র জুনিয়র লেভেলে লাগছিল ওদের সাথে, এই জন্যই লাগছে। ও ব্যান্ডেজ গ্রুপের সদস্য যারা ধরা হয়েছে। জানা মতো স্যার সিনিয়র জুনিয়র স্যার লাগছে স্যার। হত্যায় জড়িত সব আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি নিহতের স্বজনদের। মেডিকেলে এসে উনি আসতে পারেনি, মারা গেছে। ব্যান্ডেজ গ্রুপের এক পোলাপাইন মারছে, যারা মেয়ের বিচার চাইছেন। এদিকে নিহত হাসানের মরদেহ ঢাকা মেডিকেলে নেয়ার পরপরই সেখানে যায় অভিযুক্ত ব্যান্ডেজ গ্রুপের সদস্য বেলাল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় প্রধান আসামিও করা হয় তাকে। 5-6 জন ছেলে পেলে এরা বাইরে থেকে গেছিল, ওদের সাথে আগেই একটা দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জেরে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছুরিকাঘাতে এই ছেলেটা মারা যায়। যারা নিয়ে আসছে আমাদের একটু সন্দেহ হলো, কিরে ওরা 5-6 জন লোক নিয়ে আসলো, তখন আমরা একজনকে আটক করে রাখি, তার নাম হচ্ছে বেল্লাল। নিহত হাসান একটি প্রিন্টিং প্রেসের কর্মচারী ছিল। মান্ডায় ভাড়া বাসায় থাকত পরিবারের সঙ্গে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ সহ 9টি দেশকে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও। সংস্থাটি সর্বশেষ প্রকাশিত এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দেয়া হয়। ফাও জানায়, বাংলাদেশে চালের দাম গত 1 বছরে 35% বেড়েছে। উৎপাদনে ঘাটতি, সীমিত আমদানি ও করোনার প্রভাবে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। দাম নিয়ন্ত্রণে শুল্ক কমিয়ে আমদানি করলেও স্বস্তি আসছে না। খাদ্যপণ্যের দাম স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগ নিতে দেশগুলোকে পরামর্শ দিয়েছে ফাও। দেশের বাজারে চাল ছাড়াও তেল এবং মশলার দাম বেড়েছে গত কয়েক সপ্তাহে। তবে এই বিষয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, ফাওয়ের সতর্কতার আগেই সরকার সজাগ রয়েছে। মজুদ বৃদ্ধির পাশাপাশি দেশে চালের আমদানি বাড়ছে। আগামী মৌসুমে ভালোভাবে ধান সংগ্রহ হবে। এতে দেশে চালের দাম বাড়বে না বলেও আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। বিশ্ব খাদ্য সংস্থা বলার আগের থেকেই আমরা সতর্ক হয়ে, ওনাদের বলার অপেক্ষা আমাদের সংসার আমরাই ভালো করে আমরা সতর্ক থাকতেই হবে। বাড়তি চাউলের দামের জন্য আমরা অলরেডি সরকারি বেসরকারি সব সাইড থেকেই আমরা আমদানি করছি। 2 নম্বর হলো, সামনে আমাদের হারভেস্টিং মাস, আমাদের ফাল্গুন চৈত্র মাস, এই বৈশাখের 7-8 দিন, এইটা হলো আমাদের ক্রুশিয়াল টাইম। এই ক্রুশিয়াল টাইম আশা করি আমরা ভালোভাবেই পারি। লাগামহীন ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে কোনো সুখবর নেই। দাম কবে কমবে তাও জানে না বাণিজ্য মন্ত্রণালয়। কোম্পানি ভেদে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 130 থেকে 140 টাকা। বাড়তি দামের জন্য চড়া আন্তর্জাতিক বাজারের দোহাই বিক্রেতাদের। ভোক্তাদের স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপের তাগিদ ক্যাবের। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের বাজার। বিগত 9 বছরের মধ্যে দাম এখন সর্বোচ্চ। প্রতি 5 লিটারের একটি সোয়াবিন তেলের বোতল কিনতে গুনতে হচ্ছে 600 থেকে 650 টাকা পর্যন্ত। টিসিবির হিসাবে যা গত বছরে একই সময়ের চেয়ে 28.5 ভাগ বেশি। তো খুবই খারাপ অবস্থা, মানে কি করব, মাথায় তো কাজ। সুডা তেল কিনতে গেছি, সেখানে দিয়ে একই অবস্থা। সরকারের কাছে আবেদন থাকবে যে এই বিষয়ে একটু যেন নজরদারি করে, বাজার যেন একটু মনিটরিং করে। দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, ব্রাজিল, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে টন প্রতি অপরিশোধিত সয়াবিনের দাম $1,150 মার্কিন ছাড়িয়েছে। পাশাপাশি তেল বিক্রিতে দিতে হচ্ছে 3 স্তরের কর, যা 2019-20 অর্থ বছরের আগে দিতে হতো 1 স্তরে। সয়াবিন অয়েল যেটা প্রাইস ছিল $600 পার টন, এটা এখন বেড়ে $1,000 উপর চলে গেছে। তারপরে এইগুলি অনেকগুলি কারণের উপর নির্ভর করে বাংলাদেশের মূল্য সয়াবিন অথবা পাম অয়েলের। তেলের বাড়তি দাম নিয়ন্ত্রণে এখনও কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়।
সংশ্লিষ্টদের সঙ্গে একের পর এক বৈঠকেও মিলছে না কোনো সুফল। বড় বড় বিগ রিফাইনারি আছে, তাদের সাথে আমরা একটা কিন্তু মডেল ডেভেলপ করেছি যে আসলে এটার মূল্যটা কতটুকু মিলগেটে হওয়া উচিত। এখন যেহেতু আন্তর্জাতিক বাজারটা যে পর্যায়ে গেছে সেই পর্যায়ের তুলনায় কিন্তু এখনও বলবো যে ওই গ্র্যাজুয়ালি কিন্তু ওইভাবে বাংলাদেশে এখনও বাড়েনি। জাতীয় কমিটি কাজ করছে, আমরা অলরেডি জাতীয় কমিটি ফরমেশনটা করে ফেলেছি। ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে 2 মাস পরেই শুরু হবে রোজা। এখনই দাম সহনীয় করতে না পারলে নাভিশ্বাস উঠবে ভোক্তার। বর্তমানে একটা আয়ের সংকট চলছে, সাথে সাথে মূল্য বৃদ্ধিরও একটা সংকট চলছে। এই দুয়ে মিলে মানুষের অবস্থা ত্রাই মধুসূদন এটা বলতে পারেন। বাণিজ্য মন্ত্রণালয় হিসাবে দেশে বছরে প্রায় 20 লাখ টন ভোজ্য তেলের চাহিদা, এর 90% বেশি আমদানি করতে হয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতের জীর্ণতা ঘুচিয়ে শহুরে প্রকৃতিতে বসন্তের বারতা। ফুটেছে আগুন রঙা পলাশ, হলদে উদাল, রক্তকাঞ্চন সহ হরেক রঙের ফুল। ডাকছে কোকিল, ডালপাতায় চঞ্চল কাঠবেড়ালি। নগরীর এই নির্মল পরিবেশ ধরে রাখার উদ্যোগ চাইছেন নিসর্গবিদেরা। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির পেছনে আগুন রাঙা পলাশ। বসন্তের বার্তা দিতে সেখানে আছে পাখ পাখালির কলকাকলি। করোনায় খানিকটা যেন ম্লান হয়েছে বসন্ত আমেজও। ফ্রেন্ডদেরকে নিয়ে বের হই, শাড়ি পরি, ঘুরি, মজা করি, প্রত্যেকবার তো এগুলোই করা হয়। ওইটা আসলে ইমেজটা পাচ্ছি না এখন, কারণ সবাই এখন ঘরবন্ধ হয়ে আছে বা অনেকে কোয়ারেন্টাইনের মতো আছে। অন্যান্যবার যেরকম ফাংশন হয় সব জায়গায়, এখন তো এবার পাচ্ছি না ওরকম, তো হয়তো ওরকম পাবো না, এমনি তাও বের হবো ঘুরতে। শীতের জীর্ণতা ঘুচিয়ে প্রকৃতিতে রূপ রস উজাড় করে দিচ্ছে ঋতুরাজ। কান পাতলেই শোনা যাচ্ছে কোকিলের ডাক। সবুজ বনানীতে ডাল পাতায় চঞ্চল কাঠবিড়ালি নানাগোনা। হলদে উদাল, রক্তকাঞ্চন, গ্লিরিসিডিয়া সহ জানা অজানা নানা ফুলের নানান রঙে বর্ণিল শহরের উদ্যান। তাই এসেছে গ্রামীণ প্রকৃতিতে থাকা ষড়ঋতুর বৈচিত্র্য শহরেও ধরে রাখার আহ্বান। নগরে আমরা যদি আমাদের এই প্রাকৃতিক শোভা, অর্থাৎ 6টি ঋতুর যে বিন্যাস, 6টি ঋতুর যে ফুলের যে শোভা, সেটা যদি আমরা উদযাপন করতে চাই, উপভোগ করতে চাই, তাহলে আমাদেরকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। সামনের দিনগুলোতে উদ্যানের পরিবেশ ধরে রাখতে সুনির্দিষ্ট পরিকল্পনাও চাইছেন নিসর্গবিদরা। করোনা মহামারীর দীর্ঘ বিরতিতে প্রকৃতি অনেকটাই ফিরে পেয়েছে তার স্বাভাবিক রূপ। নগর জীবনও ফিরতে শুরু করেছে নিউ নর্মাল লাইফে। বসন্তের আমেজও লেগেছে এরই মধ্যে, কিন্তু নেই কোনো উৎসব আমেজের আয়োজন। তাই স্বাভাবিক জীবনে ফিরে আনন্দ উৎসবে অংশগ্রহণের প্রত্যাশার কথা জানিয়েছেন নগরবাসী। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস। করোনায় এবার জমে ওঠেনি পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারিকে ঘিরে কেনাকাটা। গেল বছর এই 3 আয়োজনকে ঘিরে 3000 কোটি টাকার ব্যবসা হলেও করোনার ধাক্কায় এবার তা 40 ভাগে নেমে আসার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিক্রি বাড়াতে তাই দিচ্ছেন নানা ধরনের আকর্ষণীয় অফার। উৎসব কেন্দ্রিক বিভিন্ন পণ্য বিক্রি না হলে লোকসানে পড়তে হবে বলেও মনে করছেন তারা। পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন ঘিরে বিশেষ পোশাক, গয়না ও ফুলের চাহিদা থাকে প্রতি বছর ফেব্রুয়ারির শুরু থেকেই। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে উৎসব কেন্দ্রিক বিভিন্ন পণ্যের সমারোহ নিয়ে হাজির হন বিক্রেতারাও। এ বছরও এই 3 আয়োজন ঘিরে নতুন নকশার পোশাক মিলছে সব দোকানেই। দেয়া হচ্ছে নানা রকমের অফার, তারপরও পর্যাপ্ত সাড়া নেই ক্রেতাদের। একটা সময় ছিল যখন ভালো লাগলে কিনে ফেলতাম যদি আমার কাছে টাকা থাকে, আর এখন মনে হয় আমার কি এটা দরকার, এই প্রশ্নটা গত 1 বছর আগে আসতো না। আমি নিজের জন্য কিনবো, ফ্যামিলির জন্য নেব, বাচ্চার জন্য নেব, দেখতেছি দামটা দেখছি, তারপর কালার কম্বিনেশনটা দেখছি। খুবই কম আসা হয় আর কি, কারণ সবাইকে তো তাদের জীবনে চিন্তা করতে হয়, তারপরে তো মার্কেট। বিক্রেতারা বলছেন গেল বছর এই সময়ে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও এবার অনেকটাই ফাঁকা। করোনার কারণে তাই পণ্য সরবরাহ কিছুটা কম বলেও জানান বিক্রেতারা। প্রত্যেকটা সিজনে আমরা স্পেশাল কিছু প্রোডাক্ট তৈরি করি, ঠিক আছে। এবার 1 বছর ধরেই খুব খারাপ অবস্থা, ঠিক আছে। আমরা শঙ্কায় ছিলাম যে এই ফাল্গুনেও আমরা হয়তো লোকজন পাবো না,
কিছু কাস্টমার পাচ্ছি। এই সময়টা ধুম থাকে, কিন্তু এখন যেহেতু আমাদের একটা সময় দীর্ঘ করেছি আমরা, তো দেখা যায় এখন একটু আমরা আশাবাদী আছি। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে, প্রতি বছর ফেব্রুয়ারিতে এই 3 আয়োজনে 2.5 থেকে 3 হাজার কোটি টাকার পণ্য কেনাবেচা করেন ব্যবসায়ীরা। তবে করোনার কারণে এবছর তা অর্ধেকেরও কমে নেমে এসেছে। আমরা যদি করোনাকে জয় করতে পারি, তাহলে আগামী বছর আমরা আসলে উৎসবের যে অর্থনীতিটা, উৎসবে আমাদের যে ব্যবসা বেচা বিক্রি, সেটা হয়তোবা আমরা আমাদের আশানুরূপ জায়গায় পৌঁছবে। কিন্তু এখন কিন্তু আসলে আমাদের খুবই খারাপ অবস্থা। বিক্রি কম হলেও দীর্ঘদিন পর মানুষ মার্কেটে আসতে থাকায় স্বস্তিতে ব্যবসায়ীরা। পরিস্থিতি স্বাভাবিক হলে সামনের ঈদে পুরোদমে ব্যবসা হবে বলেও আশা করছেন তারা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপের বসন্তের ফুল গাজীপুরের কেওয়া গ্রামে ফুটিয়ে সবাইকে রীতিমতো অবাক করেছেন ফুল চাষি দেলোয়ার হোসেন। দেশের মাটিতে 4 রঙের টিউলিপে আশার আলো দেখছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শীতকালে উত্তরাঞ্চলের 11 ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রা কাজে লাগিয়ে টিউলিপ উৎপাদন করে রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। কেননা এই সময় ইউরোপে ব্যাপক চাহিদা থাকলেও তীব্র শীতের কারণে টিউলিপ ফোটে না। ইউরোপের বসন্তের ফুল টিউলিপ গাজীপুরের কেওলা গ্রামে। লাল হলুদ গোলাপি রং মেখে বিদেশি ফুল দোল খাচ্ছে দেশি বসন্ত বাতাসে। বিশ্ব অভিজাতদের পছন্দের তালিকায় সবচেয়ে উঁচুতে থাকা এই ফুলটি দেশের মাটিতে জন্ম নেয়ার গল্পটা সহজ নয়। দেলোয়ার হোসেন 2 বছর আগে নেদারল্যান্ডস থেকে 100টি চারা বা বাল্ব আমদানি করেন। টিউলিপ ফুটতে তাপমাত্রা প্রয়োজন 11 ডিগ্রি সেলসিয়াস, যা বাংলাদেশে খুব কম সময় থাকে। এবছর শীত দীর্ঘ হওয়ায় 1000 বাহারি টিউলিপ ফুটেছে তার বাগানে। উত্তরবঙ্গের কিছু অঞ্চলকে যদি এই সাথে সম্পৃক্ত করা যায়, যে ওখানকার থেকে কিছু মনে করেন 20-50 জন চাষি করা যায়, তাহলে আমার মনে হয় ওখানকার যে টেম্পারেচার থাকে, ঠাকুরগাঁও পঞ্চগড়ে যে টেম্পারেচার থাকে 7, 8, 9, 10, 11, 12 এটা থাকে, ওখানে যদি সুন্দর করে একটা করা যায়, তাহলে আমরা মনে হয় আমাদের যে আমরা ভবিষ্যতে এক্সপোর্টে যাইতে পারি টিউলিপ। টিউলিপের বাল্ব আমদানিতেও বহু জটিলতা। প্রতিটি চারা আনতে খরচ প্রায় 50 টাকা। টিউলিপ চাষ সম্প্রসারণে আমদানি খরচ কমানো ও যশোর, ঝিনাইদহ সহ দেশের উত্তরাঞ্চলে চাষ শুরুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা কৃষি মন্ত্রণালয়ের। টিউলিপের যে বাল্বগুলো, ওইগুলোকে কম পয়সা যেন আমদানি করা যায়, যাতে করে দেশে আমরা এগুলোকে উৎপাদন করতে পারি এবং দেশের চাহিদা মেটানো প্লাস বাইরেও যেন আমরা রপ্তানি করতে পারি। এই বিষয়গুলো সবসময় আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে সাপোর্ট দেওয়া থাকবে। তুষারপাতের কারণে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ইউরোপ জুড়ে টিউলিপ চাষ বন্ধ থাকে। এই সময় বাংলাদেশ থেকে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। শীতপ্রধান দেশের অন্যতম আকর্ষণীয় ফুল এই টিউলিপ, যা এখন জন্মাচ্ছে গাজীপুরের লাল মাটিতে। এতে প্রমাণ হয় টিউলিপ চাষে বাংলাদেশের আবহাওয়া এবং মাটি উপযোগী। এখন শুধু দরকার গবেষণা এবং পৃষ্ঠপোষকতা। ফুল বাণিজ্যে বড় ধরনের অবদান রাখতে পারে এই টিউলিপ চাষ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। সুচি সহ নেতাদের মুক্তি দাবি ও সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে প্রস্তাব গৃহীত। ইয়াঙ্গুনে বিক্ষোভ। এবং সব ধরনের ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। কোচ ও কর্মকর্তা হিসেবে কাজ করবেন 2 জন। মিয়ানমারের নেতা অং সান সুচি সহ বাকি শীর্ষ নেতাদের মুক্তি ও সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে প্রস্তাব গৃহীত হয়েছে। এর আগে একই অধিবেশনে এক চিঠিতে সামরিক বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানায় দেশটির 3 শতাধিক এমপি। এদিকে দ্বিতীয় সপ্তাহের মতো সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছে মিয়ানমারের জনগণ।
মিয়ানমার ইস্যুতে জেনেভায় এক বিশেষ অধিবেশনে বসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। ইউরোপীয় ইউনিয়ন, ইইউ ও ব্রিটেনের আহ্বানে দেশটির অভ্যুত্থানের সময় সূচিসহ আটককৃতদের মুক্তি ও নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানো হয়। বৈঠকের প্রস্তাবটি সর্বসম্মতিতে গৃহীত হলেও অধিবেশনে যোগ না দিয়ে সম্পৃক্ত হয়নি চীন, রাশিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া ও ফিলিপাইন্স। এর আগে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কাছে সামরিক বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের আহ্বান জানায় দেশটির 3 শতাধিক সংসদ সদস্য। তাদের দেয়া চিঠিতে বিক্ষোভকারীদের উপর সেনারা গুলি চালায় বলেও অভিযোগ করা হয়। জেনেভা এমপিদের পক্ষ থেকে ওই চিঠি পড়ে শোনান জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত জুলিয়ান ব্রেথওয়েট। অধিবেশনে মিয়ানমারের জাতিসংঘের মানবাধিকার দূত থমাস এন্ড্রু জানান, নিরাপত্তা বাহিনী গণতন্ত্রপন্থীদের উপর যে গুলি চালিয়েছে এর তথ্য প্রমাণ রয়েছে তাদের কাছে। এর আগে নেপিদোকে দেয়া $4 কোটি 22 লাখ আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID। এদিকে মিয়ানমারে দ্বিতীয় সপ্তাহের মতো চলছে সেনা অভ্যুত্থান বিরোধী আন্দোলন। শুক্রবারের ধারাবাহিকতায় শনিবারও কয়েক হাজার মানুষ দেশজুড়ে বিক্ষোভে যোগ দেয়। ইয়াঙ্গুনের মার্কিন দূতাবাসের সামনেও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্রকামীরা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ব করোনায় একদিনে 12,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 23,92,000। নতুন 4.25 লাখ রোগী নিয়ে বিশ্বের আক্রান্তের সংখ্যা 10,87,00,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 2,900 মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই নিয়ে দেশটির প্রাণহানি 4,92,000-এর বেশি। নতুন করে সংক্রমিত হয়েছে 1 লাখ। ব্রাজিলে একদিনে 1200 মানুষের প্রাণহানি হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 49,000। এছাড়াও যুক্তরাজ্যে 758 ও স্পেনে 530 জনের মৃত্যু হয়েছে। নতুন ধরনের কারণে ফ্রান্স ও ইতালিতে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে জানিয়েছে দেশগুলোর সরকার। এদিকে 2019 সালের ডিসেম্বরের আগে উহানের কোনো ল্যাবে করোনা ভাইরাস নিয়ে গবেষণা করা হয়নি জানিয়েছে চীন ফেরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। ভারতে শুরু হয়েছে দ্বিতীয় ধাপের কোভিড টিকাদান কার্যক্রম। প্রথম ডোজ দেওয়ার 28 দিন পর শুরু হয়েছে দ্বিতীয় ধাপের কার্যক্রম। এখন পর্যন্ত ভারতে 77 লক্ষের বেশি নাগরিক কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন। বর্তমানে ভারতে সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে। এছাড়া রাশিয়ায় তৈরি স্পুটনিক তৃতীয় ভ্যাকসিন হিসেবে দেশটিতে সরবরাহ হবে বলে জানা গেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, 70 লাখের বেশি লোককে টিকা দিতে দেশটির সময় নিয়েছে মাত্র 26 দিন, যেখানে যুক্তরাষ্ট্র একই সংখ্যায় পৌঁছতে সময় নিয়েছে 48 দিন। টপ অর্ডারের ব্যর্থতার পর ঢাকা টেস্টে মিরাজ লিটনের প্রতিরোধ। দুজনের 50-তে তৃতীয় দিনে এখন পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 6 উইকেটে 278 রান। 4 উইকেটে 105 রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ব্যাটিং সহায়ক উইকেটে 50 তুলে নিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসে মুশফিক। 15 রান করে বাজে শট খেলে আউট হন মোহাম্মদ মিঠুন। এরপর সপ্তম উইকেটে দারুণ পার্টনারশিপ গড়েন লিটন মেহেদী মিরাজ। ক্যারিয়ারের সপ্তম 50 তুলে নেয়ার পথে টেস্ট ক্যারিয়ারে 1000 রানের ল্যান্ডমার্ক স্পর্শ করেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। 50 তুলে নেন মিরাজও। এর আগে প্রথম ইনিংসে 409 রান করে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এই মুহূর্তে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। ঢাকা টেস্টের তৃতীয় দিনের সর্বশেষ খবর জানবো তার কাছে। মাজহার, মুশফিক এবং মিঠুন আউট হওয়ার পরে লিটন এবং মেহেদী মিরাজ যে পার্টনারশিপ গড়ে তুলেছেন সেটি থেকে কিন্তু বাংলাদেশ ফলোয়ানের সংখ্যা পেরিয়েছে। তো বর্তমানে এই জুটি, এই সেশনের যে তাদের ব্যাটিংয়ের অবস্থা, সেটি আপনার কাছে পর্যবেক্ষণে কেমন লাগছে? এক কথায় অসাধারণ। এমনটা হওয়া উচিত ছিল শুরু থেকেই, যদিও মুশফিক একটু আগে বলেছেন যে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। অবশ্যই সেটা ছুড়ে দিয়ে এসেছেন এবং বলতে হয় যে এক কথায় যে আত্মহত্যা উইকেটের ক্ষেত্রে এটা খুবই খারাপ করেছে। তবে উইকেটে যে খুব বেশি কঠিন নয়, ব্যাটসম্যানদের জন্য অনেক ইজি উইকেট ব্যাট করা, সেটা কিন্তু আবারও চোখে আঙুলে দেখিয়ে দিলেন এই দুই ব্যাটসম্যান। মেহেদী হাসান মিরাজ এবং লিটন খুব ভালো ব্যাট করছেন এবং দুজনেই একটা সম্ভাবনা জাগিয়ে তুলেছেন যে এই ম্যাচেও ঘুরে দাঁড়ানো সম্ভব এবং ড্র কিংবা জয় দুটোই হয়তো সম্ভব। তবে এখনই এত ইজিলি বলা সম্ভব ঠিক নয় যে বাংলাদেশ দল হয়তো বা এখনই ম্যাচটাতে ভালোভাবে ব্যাক করেছে, কারণ এর পরেও বাংলাদেশ কে অনেক বড়
রাস্তা পার হতে হবে, কারণ এরপরে যদি আমি কোনোভাবে যদি লিডটা ক্লোজ করতে পারি বা তাদেরকে লিড দেওয়া যায় বা আরও 100 থেকে 120 রান করা যায়, সেই চিন্তা মাথায় থাকতে হবে। কারণ টেস্ট ক্রিকেট যে কোনো একটা সেশনে, যে কোনো একটা স্পেলে কিন্তু ম্যাচের রং পরিবর্তন হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাটিংটা খুবই ভালো লাগছে। আপনি যদি বলেন যে তাদের ব্যাটিংটা সলিড লাগছে একেবারে, কারণ কোনো ভুল করছেন না, ভুল ব্যাটসম্যানরা, বোলাররা একেবারে লাইন টু লাইন বল করছেন বা ব্যাটসম্যানকে ভুল করার জন্য প্রলুব্ধ করছেন, সেটা কিন্তু কোনো ব্যাটসম্যানই নিচ্ছেন না এবং খুব ভালোভাবেই রানের চাকা সচল রাখছেন এবং নিজের উইকেটটা ধরে রাখছেন। খুবই দরকার ছিল, আর খুবই ভালো। যদি এভাবে চালিয়ে যেতে পারেন তাহলে ভালো কিছু আশা করা যেতেই পারে। আরেকটা বিষয় জানতে চাই যে উইকেটের যে গতিবিধি, চতুর্থ দিনে কি এই উইকেটের কোনো পরিবর্তন আসতে পারে, বা আরও যে একটি সেশন খেলা হবে এর পরবর্তীতে, সেক্ষেত্রে কি ব্যাটসম্যানরা যদি সেট হয়ে থাকেন তারা কি কোনো ধরনের সুবিধা পাবেন কিনা পিচ থেকে? উইকেট এখন পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি বা খুব বড় একটা চেঞ্জ আসেনি, যেটা কিনা ঢাকার মাটিতে যেটা হয় যে দ্বিতীয় দিনে এসে উইকেট চেঞ্জ হয়, সেটা এখনও হয়নি। আমরা যেমনটা আভাস পেয়েছি যে এটা ফ্ল্যাট উইকেটই থাকবে এবং একটা ভালো স্পোর্টিং উইকেট, সেটা কিন্তু এখনও আচরণ করছে। তবে এটা ঠিক যে কোনো মুহূর্তে এখন কিন্তু সময় এসে গেছে, হাই টাইম, যে উইকেটে পরিবর্তন আসবে। সেটা যদি হয়ও শেষে 20 ওভারে ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই ওয়ারিকান এবং কর্নওয়েল সুবিধা পেতেই পারেন। এবং কালকের দিন আমি যদি বলি যে এই উইকেটে অবশ্যই কালকের দিন হলেও স্পিনটা ধরবে এবং এখন যেমন অবস্থা আছে এর চেয়ে ভালো স্পিনাররা সহযোগিতা পাবে। তবে এটা ঠিক যে আজকে এখন পর্যন্ত উইকেটে এত ভালো আচরণ করছে, এটাও কিন্তু একেবারে অপ্রত্যাশিত ছিল। এমনটা প্রত্যাশিত ছিল না কখনোই যে মিরপুরে 2.5 দিন পর্যন্ত উইকেট ব্যাটসম্যানদের সহযোগিতা করবে, কোনো ধরনের সমস্যা হবে না ব্যাটসম্যানদের, বা আনইভেন বাউন্স হবে না বা কোনোভাবে লো হবে না। সেই ক্ষেত্রে খুবই ভালো আছে উইকেট এখন পর্যন্ত। তবে ছোট্ট পরিবর্তন আসতে পারে, সেটা হয়তো বা আরও 10 থেকে 12 ওভার পর, তখন বোঝা যাবে আসলে কেমন চেঞ্জ হচ্ছে এবং এর উপর ডিপেন্ড করবে ম্যাচের ভাগ্য। কারণ তৃতীয় দিন, চতুর্থ দিন অনেক 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 বেশি কিছু ডিপেন্ড করে, বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম দিন, এই 2 দিন কিন্তু অনেক বেশি সুবিধা পায় বোলাররা। বিশেষ করে চতুর্থ ইনিংসে চেস করা খুবই টাফ হয়ে যায় ব্যাটসম্যানদের জন্য। এই জন্য দেখা যায় যে টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে চেস করে জয়ের রেকর্ড খুবই কম। সেই ক্ষেত্রে আগামীকাল বিকাল দিক থেকে শুরু করে পঞ্চম দিন খুবই টাফ হওয়ার কথা। তবে এখন পর্যন্ত উইকেট ভালো আছে এবং আজকে যদি চেঞ্জ হয় সামান্য, সেটা হয়তো বা শেষের 10 থেকে 12 ওভার বা 15 ওভার হতে পারে। মাঝারুল, আরেকটি বিষয় জানতে চাই যে একটু প্রতিপক্ষের কথা যদি বলতেন। ওয়েস্ট ইন্ডিজ এখন কি মন্ত্র নিয়ে নামছে, মানে তারা যে অবশিষ্ট 4 উইকেট ফেলতে চায়, সেক্ষেত্রে তারা কি স্পিনের উপরে ভরসা রাখছে নাকি সিমাররা এখন বোলিংয়ের দায়িত্ব নিচ্ছেন? দেখুন, ওয়েস্ট ইন্ডিজ একেবারে ক্লিয়ার তাদের পরিকল্পনাতে। বাংলাদেশ যেমন ভুল করেছে, বোলাররা এলোমেলো বল করেছেন, তেমনটা করেননি বা করার চেষ্টা করছেন। ব্যাটসম্যানরা ভালো ব্যাট করছেন, রান নিচ্ছেন এবং দেখেন এরা কিন্তু 2 এন্ড থেকেই পেসারকে বল করাচ্ছেন, পরে 2 এন্ড থেকেই স্পিনারকে করাচ্ছেন, কারণ এদের পরিকল্পনা ক্লিয়ার এবং একটা ফাঁদে ফেলে উইকেট নেওয়া সেই চিন্তা ভাবনা করছে। যদিও আসছে না, কারণ ব্যাটসম্যান তো রান করবেই, রান করার জন্যই খেলবে। তবে এটা ঠিক যে ওয়েস্ট ইন্ডিজ চায় যত দ্রুত সম্ভব বড় একটা লিড নিয়ে বাংলাদেশকে আউট করে দেওয়া। কারণ আমি যখন দেখলাম যে লাঞ্চের টির পর যখন নামলো তখন 137 রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। যদি এটা ওরা 100 রানের লিড নিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে থাকবে। কারণ কোনো মুহূর্তে যদি 250-এর উপরে একটা জয়ের টার্গেট দিতে পারে বাংলাদেশকে, তাহলে সেখানে কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় টাফ হয়ে যাবে। যেটা একটু আগেই বললাম, চতুর্থ দিন এবং পঞ্চম দিন এই সময়টা ব্যাট করা খুবই কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ চাইবে হয়তো বড় একটা লিড, এখন যে রানটা আছে তার মধ্যে যত দ্রুত সম্ভব তার মধ্যে প্যাক আপ করা। তবে এটা ঠিক যে বাংলাদেশ ব্যাটসম্যানরা ভালোভাবে সেট হয়ে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে তারা লাইন টু লাইন বল করছে, তারা কখনোই পেশেন্স হারাচ্ছে না যে হয়তো বা উইকেট দরকার এখনই একটা বাউন্সার দেয়া বা ডট হয়তো বা হাফ ভলি দেয়া, তেমনটা না করে ডট বল খেলানো বা লাইন টু লাইন বল করা এবং ব্যাটসম্যানকে ফাঁদে ফেলা, সেই চেষ্টা করছে এবং সেই চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি। বাট বাংলাদেশকেও এই চেষ্টাটা মাথায় রাখতে হবে যেন কোনোভাবেই ওয়েস্ট ইন্ডিজ বোলাররা তাদের পরিকল্পনাতে সফল হয়। মাঝারুল, আমরা আশা করি বাংলাদেশের যে 2 ব্যাটসম্যান রয়েছেন তারা ভালো কিছু করবেন সামনের সেশনগুলোতে। মাঝারুল, আপনাকে ধন্যবাদ। লাল সবুজের হয়ে দীর্ঘ সময় প্রতিনিধিত্বের পর এবার সামনে নতুন চ্যালেঞ্জ। তার আগে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন 2 টাইগার ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিজ। ক্রিকেট থেকে অবসরের পর এবার নির্বাচক হিসেবে কাজ করবেন আব্দুর রাজ্জাক। মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশারের পর ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন প্যানেলের 3য় নির্বাচক হিসেবে। সাবেক ওপেনার শাহরিয়ার নাফিজ নিয়োগ পেয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার হিসেবে। বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 600 উইকেট শিকারের কীর্তি আব্দুর রাজ্জাকের। জাতীয় দলের হয়ে 24টি টেস্ট, 75টি ওডিআই ও 1টি টি-20 খেলেছেন শাহরিয়ার নাফিজ।
how easily he's made it look like he's just picked it off. Loving the slog sweep. ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রোমাঞ্চকর লড়াই। রাত 11:30টায় ম্যান সিটির মুখোমুখি হবে টটেনহ্যাম। চলতি লিগে সিটির শেষ হার স্পার্সের বিপক্ষেই, তবে এরপর ঘুরে দাঁড়ায় গার্দিওলার দল। জয়ের ধারায় এখন পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে তারা, আর হারের বৃত্তে ঘুরপাক খাওয়া টটেনহ্যামের অবস্থান 8 নম্বরে। গুরুত্বপূর্ণ ম্যাচে আগুয়েরোকে পাবে সিটি, তবে গ্যারেথ বেলকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে টটেনহ্যামের। লিভারপুলও মাঠে নামছে আজ। সন্ধ্যা 6:30টায় লিস্টারের চ্যালেঞ্জ নেবে অলরেডস। এদিকে লা লিগায় রাত 2টায় বার্সেলোনা লড়বে আলাভেসের বিপক্ষে। কোপা ডেল রের সেমির প্রথম লেগে সেভিয়ার কাছে হেরে মনোবল ভেঙেছে বার্সার। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মুখোমুখি হবার আগে আলাভেসের বিপক্ষে জয় ফিরতে চায় কোম্যানের দল। সেরিয়াতে আজ বড় ম্যাচ। রাত 11টায় নাপোলির মুখোমুখি হবে ইউভেন্টাস। টানা 2 ম্যাচ হেরে চাপে আছে নাপোলি। ঘরের মাঠে খেলা হলেও ইউভেকে রুখে দেওয়া কঠিন হবে গাত্তুসোর দলের জন্য। শেষ 7 ম্যাচে 6 জয় তুরিনের ওল্ড লেডির। 3 নম্বরে থাকা ইউভেন্টাস শীর্ষ দল মিলানের চেয়ে 7 পয়েন্ট পিছিয়ে। নাপোলির বিপক্ষে ফিরতে পারেন দিবালা, তবে চোটের কারণে খেলবেন না আর্থার ও বনুচ্চি। এদিকে লিগ 1-এ রাত 10টায় নিসের চ্যালেঞ্জ নেবে পিএসজি। শিরোপা প্রত্যাশী পিএসজি আছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে নেইমারকে পাবে না লা পারিসিয়ানরা। চ্যাম্পিয়ন্স লিগে শেষ 16র প্রথম লেগে বার্সার বিপক্ষেও পাওয়া যাবে না ব্রাজিলিয়ান তারকাকে। বিরতিহীন সংবাদ দুপুর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের 2 দফা সংঘর্ষ, অন্তত অর্ধশত আহত। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, যদিও তিনি স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছিলেন বলছেন তথ্যমন্ত্রী। তিন মাসে 23,500 শিশু যৌন নিপীড়নের শিকার, সিআইডিকে মার্কিন সংস্থা এনসিএমইসির তথ্য। বেপরোয়া গতি ও নাজুক হেলমেটে মোটরসাইকেলে বাড়ছে মৃত্যু ঝুঁকি। গত 6 মাসে দুর্ঘটনার রোগী ভর্তি বেড়েছে 65%। এবং করোনা টিকাদানে প্রবীণদের জন্য স্পট রেজিস্ট্রেশনের চিন্তা, তৃণমূলে উপস্থিতি বাড়াতে পদক্ষেপের পরিকল্পনা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।